আমাদের 6 জন ফরেন প্লেয়ার ইনশাল্লাহ সিলেটে প্রথম দিন থেকেই থাকবে। চ্যাম্পিয়নের রক্ষণেই তো কাজ শুরু করি, বাট স্টেপ বাই স্টেপ আগাতে হয়। মুশফিককে পাওয়া এবং মুশফিকের অ্যাডভাইস নেওয়া সেটা আমাদের টিমের জন্য একটা বড় পাওয়া। শান্ত যথেষ্ট ক্যাপাবল একজন ক্যাপ্টেন, যদিও আমি কিন্তু রাজশাহীর ক্যাপ্টেন হবে কিনা এখনই বলতে চাচ্ছি না, বা আমি আরও আলোচনার পরেই জানাতে পারবো। আনন্দ ভাই, প্রথমে একটু জানতে চাই যে যদি একটু অন্যরকম প্রশ্নটা হয়ে যায় যে দল মানে দেশে এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সব কিছু একটা অনিশ্চয়তার মধ্যে আছে। কিছু গুঞ্জন আছে, বিপিএল নিয়েও গুঞ্জন আছে যে আসলে যে পরিস্থিতি, নিরাপত্তা সব কিছু মিলায় এটার কোনো প্রভাব আসলে আপনাদের দলের উপর পড়ছে কিনা? অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। স্বাভাবিকভাবেই যে কোনো কাজের ক্ষেত্রে সিকিউরিটিটা ইনশিওর করতে হবে সবার আগে, প্রায়োরিটি থাকবে সেটা সবার উপরে। নিশ্চিতভাবেই আমরা সেই জিনিসটার প্রতি নজর রাখবো, এবং ক্রিকেট বোর্ড যদি কোনো আমাদের গাইডলাইন দিয়ে থাকে বা কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে সেটা আমরা অবশ্যই ফলো করবো। বাট এখন পর্যন্ত সেই ধরনের কোনো বিষয় নেই। আমরা চেষ্টা করছি আমাদের সিকিউরিটিটা আমাদের সাইড থেকে যেটা নিজেরা সেফটিটা ইনশিওর করার, সেটা করার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। সো এখন পর্যন্ত আমরা খেলার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং সেভাবে আগাচ্ছি। ফরেন ক্রিকেটাররা কি মানে কোনো আশা নিয়ে কোনো ধরনের কোনো আছে কি, কনফিউশন আছে কিনা? ফরেন প্লেয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, এখন পর্যন্ত আমাদের যে টিকিট শিডিউল আছে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে পারি। আমরা 23 তারিখ সিলেট যাচ্ছি। স্বাভাবিকভাবে 22 তারিখে আমাদের 6 জন ফরেন প্লেয়ার 22 তারিখে আমাদের সঙ্গে ঢুকে যাবে, বা 23 তারিখ সকালেও যদি আসতে পারে। আমরা 23 তারিখ বিকেলের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি। আমাদের 6 জন ফরেন প্লেয়ার আমাদের সঙ্গে একসঙ্গে ডোমেস্টিকে ফ্লাই করবে। সো ফরেন প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সব গ্রিন সিগন্যাল নিয়ে আগাচ্ছি, যেহেতু ক্রিকেট বোর্ড থেকে কোনো সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা গাইডলাইন আমাদের কাছে আসেনি। সো আমরা ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাদের সাথে সেই কমিউনিকেশনটাই রেখেছি, এবং আমাদের 6 জন ফরেন প্লেয়ার ইনশাল্লাহ সিলেটে প্রথম দিন থেকেই থাকবে। 6 জন আপনারা অলরেডি জানেন যে আমাদের যে প্লেয়াররা রয়েছে, আপনারা সবাই জানেন আমাদের ডিরেক্ট সাইনিং সহ অকশন থেকে নেওয়া যে প্লেয়ারগুলো, সেগুলোর নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি, তাহলে প্রথম থেকেই যারা থাকছেন সেই 6 জন হচ্ছে সাহেবজাদা ফারহান, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, তারপরে লামিচানে থাকছে, বিনুরা থাকছে এবং জাহানবাদ। এই 6 জন প্লেয়ার প্রথম থেকেই থাকছে। আপনি গতবার আবহানিতে কোচিং করিয়েছেন, আবহানি এমন একটা অবস্থা ছিল যে বাজেটের এবং সংকট ছিল, এবং অনেক খারাপ একটা পরিস্থিতি থেকে আসলে আবহানি চ্যাম্পিয়ন হয়েছে। তো এবার তো আপনি আসলে ভালো একটা দল পেয়েছেন, এবং 2-3টা দলের মধ্যে আপনারা একজন আসলে। এবার কি আসলে মানে ওই মাইন্ডসেটে থাকবে কিনা চ্যাম্পিয়নই হওয়া লাগবে? বেসিক্যালি চ্যাম্পিয়নের রক্ষণেই তো কাজ শুরু করি, বাট স্টেপ বাই স্টেপ আগাতে হয়। আবহানি যখন করেছি তখনও কিন্তু বলেছি যে চ্যাম্পিয়ন আলটিমেট গোল, বাট নিশ্চিতভাবে স্টেপ বাই স্টেপ সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ আপ করে কীভাবে আগানো যায় সেটা লক্ষ্য থাকবে। এই বছরও তার ব্যতিক্রম না। মানে বিপিএলে স্বাভাবিকভাবেই আমাদের টিম ওনার থেকে শুরু করে আমরা টিম যখন ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছি, কাজ করা শুরু করেছি, আমরা লক্ষ্যটা চ্যাম্পিয়ন। বাট আপনারা জানেন যে চ্যাম্পিয়ন হতে গেলে লাকের ব্যাপারটাও সবসময় চলে আসে, সেখানে সেই বিষয়টা সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। বাট লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন ইনশাল্লাহ। ভাই, আপনারা বেশ গোছানো ফ্র্যাঞ্চাইজি, মানে নতুন হলো এবারে প্রথম সবার আগে প্র্যাকটিস শুরু করেছেন, আপনাদের প্র্যাকটিস কিটও দেখা যাচ্ছে সবার মধ্যে, মানে একটা গোছানো ব্যাপার আছে। এর মধ্যে আপনাদের একটা ক্রাইসিস তৈরি হয়েছিল যে শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজ হওয়াতে আপনাদের প্লেনে একটু সমস্যা হয়েছিল, যেভাবে আপনারা অকশন থেকে বা এর আগে ডিরেক্ট সাইনিংগুলো করেছিলেন, সেই সংকটটা কি আপনারা কাটিয়ে উঠতে পারছেন না, মানে আপনি এজ এ হেড কোচ? আমাদের পাকিস্তান এবং শ্রীলঙ্কার যে সিরিজটা, সেটার কারণে কিছু প্লেয়ারকে হয়তো আসা যাওয়া করতে হতে পারে, যেটা আপনারা জানেন যে এনওসি যখন দেওয়া হয়েছে তখন কিন্তু ফুল সিজনই দিয়েছে। আমরা ফর এক্সাম্পল আমরা জানি যে পাকিস্তান টিমে নওয়াজ এবং ফারহান রেগুলার টি20 প্লেয়ার, কিন্তু এখনও কিন্তু টিম সিলেকশন হয়নি। সো তাদেরকে আমাদের ফুল এনওসি দেওয়া হয়েছে একদম বিপিএলের ফাইনাল ডে পর্যন্ত, সেই এনওসি আমরা পেয়েছি। এখন যদি তারা ন্যাশনাল টিমে কল পায়, সেটা একটা নিয়মই থাকে যে ন্যাশনাল টিমে কল পেলে তাদের ন্যাশনাল ডিউটির জন্য যেতেই হবে। সো সেটা সময় বলে দেবে তারা সেই সিরিজে ন্যাশনাল টিমে চান্স পাবে কিনা, সেটা তো আমরা বলতে পারবো না। সো যদি তারা ন্যাশনাল টিমে কল পায় তারা যাবে, আমরা সেভাবে করেও কিছু স্ট্র্যাটেজি সাজিয়েছি। আর শ্রীলঙ্কার প্লেয়ারের ক্ষেত্রে হেমন্ত আমাদের সঙ্গে হয়তো জয়েন করার সম্ভাবনা খুব কম মনে হচ্ছে। এনওসির যে বিষয়টা, হেমন্তাকে হয়তো আমরা পাবো না। আপনারা দেখেছেন তারপরে কিন্তু আমরা লামিজানেকে টিমে ইনক্লুড করেছি। সো কিছু ব্যাপার রয়েছে যেগুলো ইন্টারনাল ব্যাপার, বাট সোফার আমাদের ওই বিষয়গুলো আমরা মাথায় রেখে টিম কম্বিনেশন সেভাবে প্ল্যান করেছি। যদি যায় পরে আবার ফিরে আসবে, মানে এখন পর্যন্ত আমরা সেভাবেই জানি, যেহেতু আমাদের এনওসি ফুল সিজনের জন্য দেওয়া। এখন তারা যাবে কিনা সেটাও ঠিক জানি না, তারা যাওয়ার পরে আবার আসবে কিনা সেটাও এখনই বলা কঠিন। বাট আপনি যদি এখনই আমাকে জিজ্ঞেস করেন, আমাদের কাছে যে পেপারসটা রয়েছে বা ডকুমেন্টস রয়েছে, সেখানে তাদেরকে ফাইনাল ডে পর্যন্ত এনওসি দেওয়া রয়েছে। সো আমরা সেটার দিকে আগাচ্ছি, তারপরে কী হবে সেটা সময় বলে দিবে। তবে তার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করি, আপনি যেটা বললেন যে আমাদের প্রথম দিন থেকেই যে সব কিছু গোছানো মনে হচ্ছে, আমরা চেষ্টা করছি। তারপরেও কিন্তু আপনি খুঁজতে চাইলে কিছু দোষ খুঁজে পাবেন, বাট আমাদের ফ্র্যাঞ্চাইজি সাইড থেকে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে, এবং সেটা নিশ্চিতভাবে সময়ের সঙ্গে সঙ্গে আরেকটু অর্গানাইজভাবে করা সম্ভব।
ভাই খুবই বেসিক প্রশ্ন, তো পুরো দলটা অপশনের পর থেকে যেভাবে এখন পর্যন্ত যে অবস্থায় আছে সেটাকে কীভাবে বিশ্লেষণ করবেন, আর আপনার দলের সবচেয়ে মানে স্ট্রেংথ যদি জিজ্ঞেস করি সেটা কোনটা হাইলাইট করবেন? দল আলহামদুলিল্লাহ আমরা অকশনের আগে থেকে যেভাবে প্ল্যান করেছি, অকশন শেষ হওয়ার আগ পর্যন্ত যে প্ল্যানিং ছিল, অকশনের পরে আমরা সেই প্ল্যানিংয়ের সঙ্গে আমরা ম্যাচ আপ করতে পেরেছি। এবং এই মুহূর্তে আপনি যদি জিজ্ঞেস করেন আমার কোন জায়গাটা স্ট্রং বা উইক বা কোন জায়গাটা কাজ করার সুযোগ রয়েছে, আমি বলবো যে আপনি যদি টিম কম্বিনেশনটা দেখেন, দেশি প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার সব কিছু মিলে আমরা প্রতিটা জায়গায় ম্যাচ আপ করার চেষ্টা করেছি এবং পজিশন বুঝে প্লেয়ার নেওয়ার সিলেক্ট করার চেষ্টা করেছি। সো সেই জায়গাটা আমাদের মনে হয় ম্যানেজমেন্টের খুব ভালো সাপোর্ট ছিল। আমরা যখন কোঅর্ডিনেশন মিটিং করেছি সেই জায়গাটা আমরা সেভাবে ফরেন প্লেয়ার কালেকশনের ক্ষেত্রে নজর রেখেছিলাম। সো আমি আসলে এই মুহূর্তে খুব বেশি উইক বা স্ট্রং জোন আলাদাভাবে মেনশন করতে চাই না। আমার কাছে মনে হয় প্রতিটা জায়গায় স্পেসিফিক তার রোল জানা প্লেয়াররা রয়েছেন এবং প্লেয়াররাও এখন যখন আমরা ট্রেনিং করে তারাও জানে তার রোলটা কী। সো তাদেরকেও তাদের দায়িত্বটা দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু সেভাবে দায়িত্ব পালন করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে গত এক সপ্তাহ এনসিএল শেষ হওয়ার পরে, এবং এখানে আসার পর ঠিক একই রোলটাই তারা মেনটেন করার চেষ্টা করছে। সো আমার মনে হয় যে প্রতিটা জায়গায় আমরা খুব গোছানোভাবে আগানোর চেষ্টা করছি। ভাবি ডিপিএলে যেভাবে আবাহনীকে নিয়ে একটা ভঙ্গুর অবস্থা থেকে চ্যাম্পিয়ন হয়েছেন, সেই সেম স্পিড আপনার দেখা যাচ্ছে প্রথম অনুশীলনটা করেছেন, কংগ্রেচুলেশনস। আর ক্যাপ্টেন্সি নিয়ে যদি কিছু বলতেন। আবাহনীর বিষয়টা ছিল যে আসলে লাস্ট মুহূর্তে আমি টিমের দায়িত্ব নেওয়ার পরে আবাহনীর টিম যখন করেছি, শান্ত মোসাদ্দেক সাথে নিয়ে একটা টিম করার চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ মমিনুল এবং মিথুন থাকার পরে টিমটা যথেষ্ট ভালো মানে রেজাল্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে। আর এই টিমের যে বিষয়টা আমরা শুরু থেকেই ঠিক একইভাবে আগানোর চেষ্টা করছি। আপনারা জানেন ডিরেক্ট সাইনিং শান্ত এবং তামিম ছিল, শান্তর সঙ্গে প্ল্যান করি টিম করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। ইভেন আমি মাহাদি নামটা বলতেই হবে, মাহাদিও টিম প্ল্যানিংয়ের সঙ্গে প্রথম থেকেই ছিল। ইভেন আমাদের টিম ডিরেক্টর বাবু আছেন, ওনারা ছিলেন। সো বাকি যে বিষয়টা আপনি বলবেন ক্যাপ্টেন্সি, আমার মনে হয় যে ক্যাপ্টেন্সিটা অফিসিয়ালি আপনারা অ্যানাউন্সমেন্ট জানতে পারবেন। সেটা আসলে ক্যাপ্টেন যে ডিসিশনটা সেটা সাধারণত হেড কোচ ছাড়াও কিন্তু আরও কিছু মেম্বার রয়েছেন যারা ডিসিশন মেইন করে, আমাদের টিম ওনার থেকে শুরু করে যাদের নাম মেনশন করলাম, সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে। হয়তো আপনারা আজকে বা কালকের মধ্যেই এটা জেনে যেতে পারবেন। হ্যাঁ, মুশফিককে কেমন দেখলেন? এবং মুশফিককে নিয়ে তো অনেক কথাই রয়েছে এবং নিজেরা তাই ভিডিও পাঠিয়ে দিয়েছে আমরা পেয়েছি। তার সাথে কি কথা হলো, তাকে নিয়ে আপনারা কীভাবে কাজ করতে চান, মানে কীভাবে ইউজ করতে চান, আর মানে আজকে প্র্যাকটিসে কেমন দেখলেন? মুশফিকের সঙ্গে আসলে যখন অকশন শেষ হয়েছে, যেদিন পিক করলাম তার পরের দিন আমি কথা বলেছি, শান্ত কথা বলেছে, ইভেন আমাদের টিমের পক্ষ থেকেও কথা বলা হয়েছে। মুশফিক খুবই পজিটিভলি নিয়েছে বিষয়টা এবং রাজশাহীতে খেলছে, সে ওনার ওন ফিল করছে, বিকজ জানেন যে বগুড়ার ছেলে, তো বগুড়ার হয়ে রাজশাহীর টিমে খেলবে। সো সব কিছু মিলে সেই ওনারশিপটা সেই নেওয়ার জন্য প্রস্তুত। এবং আজকেও যখন ট্রেনিং সেশনে এসেছে, মুশফিকই এখানে বেসিক্যালি আমাদের লিডার, আমরা জানি মানে মোস্ট এক্সপিরিয়েন্স বাংলাদেশের না ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার। সো মুশফিককে পাওয়া এবং মুশফিকের অ্যাডভাইস নেওয়া সেটা আমাদের টিমের জন্য একটা বড় পাওয়া। নিশ্চিতভাবে মুশফিকের অ্যাডভাইস পাশাপাশি আমাদের আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনের মাধ্যমে আমরা নিশ্চিতভাবেই মুশফিকের ফুল সার্ভিসটা পাবো এবং মুশফিক সেটার জন্য প্রস্তুত আছে। রন ভাই, আপনাদের টিমে রাইজিং স্টার এশিয়া কাপের 6 জন ক্রিকেটার আছেন এবং তানজিদ হাসান তামিমও আছেন। তো মানে আপনার রিসেন্ট ফর্মে থাকা প্লেয়ারে আপনার স্কোয়াড আছেন, এটা আপনার জন্য একটা বাড়তি শক্তির জায়গা কিনা? টি-20 ক্রিকেটে যেটা হয়, ফর্মটা খুব ইম্পর্টেন্ট, বাট কিছু সময়ের জন্য যদি অফ ফর্মেও চলে যায়, সেই প্লেয়াররা ফর্মে ফিরে আসার জন্য কিছু সময় পেলে সেটা রিকভার করা সম্ভব হয়। আর ফর্মটা আসলে টি-20তে কিন্তু খুবই ফ্ল্যাকচুয়েট করে, আসলে আপনি ওইভাবে বলতে পারবেন না। বাট একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমাদের আপনি যেটা বললেন ইমার্জিং টিমের যে প্লেয়াররা ছিল তারা ফর্মে আছে এবং টি-20র জন্য তারা বেশ আদর্শ প্লেয়ার বলেই মনে হয়। আপনি প্রিমিয়ার লিগ টিম করতে গেলে হয়তো আমি ডিফারেন্টভাবে চিন্তা করব, বাট হ্যাঁ নিশ্চিতভাবেই তারা ভালো ফর্মে ছিল এবং ওই টিমটা কিন্তু বাংলাদেশে এ টিম বলা হচ্ছে। দ্যাট মিনস বাংলাদেশের ন্যাশনাল টিমের পরেই সেই প্লেয়ারগুলোকে রিপ্রেজেন্ট করছে। সো নিশ্চিতভাবেই তারা ক্যাপেবল এবং যথেষ্ট ভালো প্লেয়ার বলেই তারা পিক হয়েছে। সো আমি আসলে ওই জায়গাটা ওইভাবে মেনশন করতে চাই না, বাট যারাই এসেছে তারা প্রমিজিং এবং ভালো প্লেয়ার, সেই জন্যই তারা পিক হয়েছে। হান্নান ভাই, আপনি এই প্রেস কনফারেন্সে আসার পর থেকে আপনার ওই আবাহনীর শিরোপাটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং আপনি যখন প্রিমিয়ার লিগেও কোচিং করানো শুরু করেছিলেন তখন আপনি যে ওই যে সিলেক্টরের দায়িত্ব ছেড়ে এসেছেন, এই আলোচনাগুলো হয়েছে। তার মানে আপনি কোচিংটা আবার শুরু করার পর থেকে আপনাকে নিয়ে আলোচনাটা আছে। এই আলোচনাটা আপনি কি এনজয় করেন নাকি একটু চাপ হিসেবে কাজ করেন? না, এটা খুব এনজয় করি আমি, কারণ আমি যখন এজ গ্রুপেও কাজ করেছি, ভালো কাজের স্বীকৃতি তো আসলে আলোচনার মাধ্যমেই। আসলে আলোচনাটা দুইভাবে চিন্তা করা যায়, আলোচনা সমালোচনা। বাট সোফার আলহামদুলিল্লাহ আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে 10 বছর যাবত কাজ করছি, ক্রিকেটের সঙ্গে খেলা ছাড়ার পরে 10 বছর যাবত অ্যাটাচমেন্টে আছি। সো আলোচনাটা আমি এনজয় করছি এবং প্রেশার তো কিছুটা থাকে, কিন্তু সেই প্রেশারটা আমি ফিল করি যদি ভালো কাজ করা যায় প্রেশারটা থেকে ওভারকাম করা যায়, আর যদি অনেস্টলি করা যায় তাহলে সেই প্রেশার থাকে না। কারণ আমি জানি আমি আমার জায়গা থেকে অনেস্ট, সাকসেস ফেলিওর তো অ্যাট দ্য এন্ডে আসে। বাট সেই জায়গাটা অনেস্ট থেকে যদি আমি আমার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করি, আমার রোলটা সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমার মনে হয় এটা এনজয় করি আমি এবং আমার মনে হয় যে এটা পজিটিভভাবে আমি চিন্তা করি সবসময়।
ভাই মানে আমার সেই প্রথম প্রশ্ন আমি একটু ফিরে যেতে হচ্ছে যে আপনি যেটা বলছেন যে আপনারা মাঠের খেলাটাকে বেশি ফোকাস করছেন, সবই ঠিক আছে, অনুশীলন করছেন, মাঠের দিকে আপনাদের নজর বেশি, কিন্তু যেহেতু আপনারা সিলেটে হোক, চিটাগং হোক, ঢাকায় হোক, আপনাদেরকে হোটেল থেকে স্টেডিয়ামে মুভমেন্ট করতেই হবে, সেখানে বিদেশি ক্রিকেটারও থাকবে। আপনাদের বিসিবির কাছ থেকে মানে আপনি টিমের একটা কোচ, বিসিবির কাছ থেকে আপনার কেমন প্রত্যাশা থাকবে যে আপনি কী ধরনের সিকিউরিটি চাচ্ছেন বা আপনাদের একটা রিকোয়ারমেন্টটা কেমন? না, নিশ্চিতভাবেই আমরা যখন বিপিএল এর আগেও কাজ করেছি বা বিভিন্ন সময় দেখেছি, সিকিউরিটির ব্যাপারে কিন্তু খুবই সচেতন ক্রিকেট বোর্ড। নিশ্চিতভাবেই গভর্নমেন্ট একটা ক্লিয়ারেন্স কিন্তু লাগে। আপনারা জানেন যে এখানে মানে প্রচুর মানুষের ইনভলভমেন্ট লাগে সিকিউরিটির কারণে। সো সেখানে গভর্নমেন্ট একটা ক্লিয়ারেন্স নিয়েই বিসিবি সেটা লুক আফটার করবে, এবং সিকিউরিটি যেভাবে থাকে তারপরে আসলে এক্সট্রা সিকিউরিটি আর খুব বেশি মনে দরকার হয় না। আমি যখনই বিপিএলে কাজ করেছি আমি দেখেছি। সো সিকিউরিটির ব্যাপারে অবশ্যই আমরা সেটা সচেতন থাকবো, এবং আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড সেটা গভর্নমেন্টের ক্লিয়ারেন্স নিয়েই কিন্তু সেই জায়গাটায় মুভ করবে। সো আমার মনে হয় যে সিকিউরিটি ইনশোর করার পরে কিন্তু ক্রিকেট বোর্ড সিদ্ধান্তটা নেবে যে তারা কীভাবে আগাবেন। সো আমি খুবই পজিটিভ, গভর্নমেন্ট থেকে পজিটিভ ক্লিয়ারেন্সই পাবো, এবং ক্রিকেট বোর্ডও সেভাবে পজিটিভলি সাপোর্ট করবে। ভাই আপনি নাজমুল শান্তকে নিয়ে কোশ্চেনটা, আপনি সিলেক্টর হিসেবে তাকে পেয়েছেন, আপনার কোচিং ডেবিউতে তাকে পেয়েছেন, বিপিএলে কোচিং ডেবিউতে তাকে পাচ্ছেন। শান্ত ক্যারিয়ারটা অনেক লম্বা হলেও এবারই প্রথম সে আজ সিনিয়র অর টপ লেভেলের ক্রিকেটার হিসাবে কিংবা লিডারশিপের জায়গা থেকে একটা টিমে যাচ্ছে। এই ব্যাপারটাকে শান্তকে নিয়ে আপনি কীভাবে প্ল্যান করছেন বা সম্পর্কে পাচ্ছেন, তার নিজের টিম, নিজের এলাকার? না, আসলে শান্ত তো বাংলাদেশের ক্যাপ্টেন, মানে 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিল। এখন হয়তো তার নিজস্ব কারণে সে একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছে। ক্যাপ্টেন্সি শুরুটা কিন্তু যখন আমি যদি বলি মানে এলিট লেভেলে বা টপ লেভেলে, সেটা হলো আমরা লোকাল যখন একবার প্লেয়ারদের নিয়ে T20 ক্রিকেট হলো, যেটা মিনিস্টার রাজশাহী একটা দল ছিল, সেই রাজশাহী দলে কিন্তু শান্ত ক্যাপ্টেন ছিল। তখন আমি টিম ম্যানেজার ছিলাম, মেন্টর ছিলাম। সো স্বাভাবিকভাবে তখন থেকে তার শান্তর সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা খুব ক্লোজলি করা হয়। তারপরে তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ হয়েছে, কমিউনিকেশন করার সুযোগ হয়েছে। আর রিসেন্টলি যেহেতু আমি ন্যাশনাল সিলেক্টর ছিলাম, স্বাভাবিকভাবে শান্তর সঙ্গে বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে, বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডিল করতে হয়েছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে শান্ত যথেষ্ট ক্যাপাবল একজন ক্যাপ্টেন। যদিও আমি কিন্তু রাজশাহীর ক্যাপ্টেন হবে কিনা এখনই বলতে চাচ্ছি না, বা আমি আরও আলোচনার পরেই জানাতে পারবো। বাট শান্ত নিশ্চিতভাবে একজন ভালো ক্যাপ্টেন ম্যাটেরিয়াল এবং টিমম্যান। মানে একটা টিমের কিন্তু রেজাল্ট করার পেছনে এই টিমম্যান হওয়াটা খুব জরুরি। নিজের পারফরমেন্স যদি ভালো নাও হয়, টিমের কাছ থেকে কীভাবে ভালোটা আদায় করে নিতে হয় সেটা শান্ত খুব ভালোই জানে। আবনীতে সেটা আমরা ফল দেখেছি। সো আমার মনে হয় যে শান্তর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো। সো শান্ত যেহেতু টিমে আছে, নিজের পারফরমেন্সের পাশাপাশি টিমটাকেও কীভাবে সাপোর্ট করা যায়, গাইড করা যায়, সেটা নিশ্চিতভাবেই সে নজর রাখবে। ভাই টিমে একাধিক উইকেট কিপিং পজিশনের জন্য প্লেয়ার আছে, বিশেষ করে মুশফিক আর আকবর। আপনার টিমে কিপিং করবে কে? এটা তো আসলে সময় বলে দিবে, কারণ টিম কম্বিনেশনে স্বাভাবিকভাবে মুশফিক একটু প্রায়োরিটিতে থাকবে, কারণ আমরা জানি যে মুশফিক কিপিংটা মোর এনজয় করে। মানে ফিল্ডিংয়ের চেয়ে কিপিংটা যদি যখন করে তখন সে অনেক ইনভলভ থাকে। আর মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে, যে কোনো বলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেন।